অনেক অনেক দিন আগের কথা। সবুজ পাহাড় আর শালবনের মাঝখানে ছিল এক অপূর্ব রাজ্য। তার নাম ছিল নীল শাপলা নগর। সেই রাজ্যের প্রাণ ছিল একটি বিশাল স্বচ্ছ জলের দিঘি, যাকে সবাই ডাকত চন্দ্রদিঘি বলে। চন্দ্রদিঘির জল এতটাই পরিষ্কার ছিল যে রাতের আকাশের তারা আর পূর্ণিমার চাঁদ জলের বুকে নেমে এসে যেন নিজের প্রতিবিম্বের সঙ্গে খেলা করত। শীতল বাতাসে শাপলা শালুকের মিষ্টি গন্ধ ভেসে বেড়াত। সেই রাজ্যের রাজকন্যা ছিল অপরূপা। তার নাম ছিল অরুণিমা। তার চোখ দুটো ছিল শান্ত জলের মতো গভীর, আর চুল ছিল কালো মেঘের মতো দীর্ঘ। অরুণিমার সবচেয়ে প্রিয় জায়গা ছিল এই চন্দ্রদিঘির ধারে। প্রতিদিন বিকালে সে একা এসে দিঘির পাড়ে বসত। জলের উপর হাত বুলিয়ে বলতো, হে চন্দ্রদিঘি, তুমি তো আমার সব কথা জানো। আজও কি সে আসবে? তুমি কি তা বলতে পারো? কার কথা বলতো রাজকন্যা? কয়েক মাস আগে এক ঝড়ের রাতে রাজপ্রাসাদের পাশের বনভূমিতে এক অচেনা যুবককে আহত অবস্থায় পাওয়া গিয়েছিল। রাজ চিকিৎসকের সেবায় সে সুস্থ হয়। জানা গেল সে পাশের রাজ্যের রাজকুমার। অর্ণবের চোখে ছিল দিগন্তের মতো বিস্তার, আর কথায় ছিল মায়া। সুস্থ হওয়ার পর সে প্রায়ই চন্দ্রদিঘির পাড়ে হাঁটতে যেত। একদিন সেখানেই তার দেখা হয় অরুণিমার সঙ্গে। দুজনের হৃদয়েই প্রেমের হাওয়া দোল দিয়ে যায়। প্রথম দেখাতেই অর্ণব নরম স্বরে বলেছিল, এই দিঘিটা যেন আপনার মতোই শান্ত অথচ গভীর। অরুণিমা লজ্জায় মাথা নিচু করেছিল। সেই দিন থেকেই চন্দ্রদিঘি হয়ে ওঠে তাদের ভালোবাসার নীরব সাক্ষী। প্রতিদিন সন্ধ্যায় তারা দিঘির পাড়ে বসে গল্প করত, স্বপ্নের কথা, ভবিষ্যতের কথা। অর্ণব বলতো, যেদিন আমি আমার রাজ্যে ফিরে যাব সেদিন তোমাকে আমার রানী করে নিয়ে যাব। হঠাৎ একদিন খবর এলো অর্ণবের রাজ্যে যুদ্ধ শুরু হয়েছে, তাকে ফিরতেই হবে। বিদায়ের আগে সে অরুণিমার হাতে একটি নীল শাপলা ফুল দিয়ে বলল, যতদিন এই শাপলা ফুল অক্ষত থাকবে ততদিন আমার ভালোবাসা অটুট থাকবে। অরুণিমা চোখের জল লুকিয়ে বলল, আমি প্রতিদিন এই দিঘির ধারে তোমার জন্য অপেক্ষা করব। তারপর অর্ণব চলে গেল। দিন যায়, মাস যায়। প্রতিদিন সন্ধ্যায় অরুণিমা চন্দ্রদিঘির ধারে এসে বসে থাকে। বাতাসে শাপলার গন্ধ ভাসে। রাজকন্যা অপেক্ষার প্রহর গুনতে থাকে, কিন্তু তার অর্ণব আর আসে না। এক পূর্ণিমার রাতে যখন আকাশে সবচেয়ে উজ্জ্বল চাঁদ উঠেছে, দূর থেকে ঘোড়ার টকবক শব্দ শোনা গেল। অরুণিমা চমকে উঠে দাঁড়ালো। দেখল সাদা ঘোড়ায় চেপে অর্ণব আসছে। যুদ্ধ জিতে সে ফিরে এসেছে। দিঘির জলে তখন পূর্ণিমার চাঁদ ঝিকমিক করছে। অর্ণব নেমে এসে বলল, আমি আমার কথা রেখেছি রাজকন্যা। অরুণিমা হাসল। তার চোখের কোণে আনন্দের অশ্রু চিকচিক করছে। রাজ্যে আনন্দের বন্যা বয়ে গেল। অল্প কিছুদিনের মধ্যেই তাদের বিবাহের আয়োজন শুরু হলো। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ, অরুণিমা আর অর্ণবের বিবাহের রাত। রাজপ্রাসাদ সেদিন আলোয় ঝলমলে হয়ে উঠেছিল। সোনালি প্রদীপ, সুগন্ধি, আতশবাজি সব মিলিয়ে যেন স্বর্গ নেমে এসেছে রাজ্যে। রাজকন্যা অরুণিমা এবং রাজকুমার অর্ণবের বিয়ে হয়ে গেল। কিন্তু তাদের বিয়ের ঠিক পর মুহূর্ত থেকেই যেন পুরো রাজ্যে অদ্ভুত কিছু ঘটতে শুরু করলো। চন্দ্রদিঘির জল, যা এতদিন স্বচ্ছ আর ঝকঝকে ছিল, হঠাৎ যেন গভীর রাতে অস্বাভাবিকভাবে অন্ধকার হয়ে উঠতে লাগলো। পূর্ণিমার চাঁদ উঠলেও জলে আর তার স্বাভাবিক রূপালী প্রতিবিম্ব পড়তো না, বরং জলের তলায় যেন কারো ছায়া নড়াচড়া করছে বলে মনে হতো। প্রথমে কেউ গুরুত্ব দিল না, কিন্তু এক রাতে অরুণিমা স্বপ্নে দেখল সে দাঁড়িয়ে আছে দিঘির মাঝখানে, আর জল তাকে ধীরে ধীরে টেনে নিচ্ছে। এভাবে একদিন দুই দিন না, রাজকন্যা প্রায়শই এই স্বপ্ন দেখতে লাগলো। ধীরে ধীরে তার ভিতরে এক আশঙ্কা কাজ করলো। সে ভাবতে লাগলো, এই স্বপ্নের রহস্য কি?
কেন সে প্রতিদিন এই স্বপ্ন দেখছে? রাজকন্যা সারাক্ষণ গভীর ভাবনায় ডুবে থাকত। এদিকে রাজকুমার অর্ণব এটা খেয়াল করে সবসময় চেষ্টা করত রাজকন্যার মন ভালো করার, রাজকন্যাকে খুশি রাখার। কিন্তু সে বুঝে উঠতে পারত না রাজকন্যা হুট করে কেন এরকম বিমর্ষ হয়ে গেল। আসলে এই চন্দ্রদিঘি ছিল এক রহস্যময় দিঘি। দিঘির ভিতরে ছিল এক রাক্ষসপুরী। রাক্ষস রাজা রাজকন্যা অরুণিমাকে ভালোবাসত, তাই বছরের পর বছর দিঘিকে শান্ত রাখত, কারণ তার প্রিয়তমা সেই শান্ত দিঘির পাড়ে এসে বসে থাকত। কিন্তু যেদিন থেকে রাজকন্যার বিয়ে হয়ে গেল সেদিন থেকে দিঘি উত্তাল হয়ে গেল। তার ঢেউ আছড়ে পড়তে লাগলো প্রাসাদের গায়ে। রাজকন্যা ওই স্বপ্ন প্রতিদিন দেখতে লাগলো। তাদের সুখের সংসারে হুট করে বিরহ নেমে আসলো। কেউ কোনো সমাধান দিতে পারল না। এক রাতে রাজকন্যা আবার স্বপ্ন দেখল কে যেন বলছে, তোমাকে বহু বছর ধরে আমি ভালোবাসলাম রাজকন্যা, তোমাকে দূর থেকে সব অশুভ শক্তি থেকে রক্ষা করে গেলাম, কিন্তু তুমি আমার হলে না রাজকন্যা। রাজকন্যা এই স্বপ্ন দেখে ধরফরিয়ে ভয় পেয়ে ঘুম থেকে জেগে ওঠে। পাশে তাকিয়ে দেখে রাজকুমার নিশ্চিন্তে ঘুমাচ্ছে। সে ধীর পায়ে চুপি চুপি নিঃশব্দে এগিয়ে গেল চন্দ্রদিঘির কাছে, আর মনে মনে বলতে লাগলো, আজ এই রহস্যের জট খুলতেই হবে। চন্দ্রদিঘির কাছে এসে সে জিজ্ঞেস করল, কে তুমি, আর কেনই বা আমাকে স্বপ্নে ধরা দিচ্ছ? সাহস থাকলে সামনে আসো। হুট করে জলের মাঝখানে এক ঘূর্ণিঝড়ের সৃষ্টি হলো, আর জলের ভেতর থেকে উঠে এলো এক অপূর্ব সুন্দর মানব। তার রূপে দিঘির সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে উঠল। রাজকন্যা কিছুক্ষণ থমকে গেল। তা দেখে সেই মানব হেসে উঠে বলল, আমাকে যা দেখছো আমি তা নই রাজকন্যা, আমি রাক্ষস রাজা। আমার স্বরূপ দেখলে তুমি ভয় পাবে, তাই আমি ছদ্মবেশে তোমার সামনে এসেছি। রাজকন্যা জিজ্ঞেস করল, কি চাও তুমি? রাক্ষস আর মানুষ কখনো এক হতে পারে না, আর সব থেকে বড় কথা, আমি এখন বিবাহিত, আমাকে দয়া করে সুখে থাকতে দাও। এই কথা শুনে রাক্ষস রাজা তাচ্ছিল্য হেসে বলল, আমার সুখের কি হবে রাজকন্যা, তোমার বিরহে যে আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি। অরুণিমা স্থির দৃষ্টিতে তার দিকে তাকালো, বলল, ভালোবাসা যদি সত্য হয় তবে তা কারো সুখ কেড়ে নিতে পারে না। তুমি আমাকে বছরের পর বছর ধরে রক্ষা করেছ, আমাকে পাহারা দিয়েছ, তার জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু ভালোবাসা দাবি করে পাওয়ার জিনিস নয়। রাক্ষস রাজার চোখে এক অদ্ভুত যন্ত্রণা ফুটে উঠল। সে বলল, আমি তোমাকে প্রথম দেখেছিলাম যখন তুমি ছোট, প্রতিদিন এই দিঘির পাড়ে এসে বসতে। তোমার হাসি শুনে আমি আমার রাক্ষস রূপ ভুলে যেতাম, তাই বছরের পর বছর দিঘিকে শান্ত রেখেছি, কোনো অশুভ শক্তি তোমার ছায়াতেও পড়তে দেইনি। কিন্তু যেদিন তুমি অন্যের হলে সেদিন আমার ভেতরের অন্ধকার জেগে উঠল। অরুণিমার চোখ ভিজে উঠল, কিন্তু সে দৃঢ় কণ্ঠে বলল, তোমার ভালোবাসা যদি সত্যি হয় তবে আমার সুখেই তোমার শান্তি খুঁজে নাও, আমাকে ছেড়ে দাও। রাক্ষস রাজা বিষণ্ণ হাসল, বলল, আমি পারবো না রাজকন্যা, তোমাকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি তোমাকে একটা শর্ত দিচ্ছি, আমি কথা দিচ্ছি আমি তোমাকে আঘাত করব না রাজকন্যা, তবে তোমাকে তোমার ভালোবাসার পরীক্ষা দিতে হবে। যদি সেই পরীক্ষায় তোমার স্বামী জিতে যায় তবে এই দিঘিকে তোমাদের ভালোবাসার সাক্ষী করে রেখে আমি চিরদিনের মতো এখান থেকে চলে যাব। আর যদি হেরে যায় তবে আমি তোমাকে আমার রাজ্যে নিয়ে গিয়ে আমার ভালোবাসায় বন্দি করে রাখব, আমার রাজ্যের রানী বানিয়ে রাখব। রাজকন্যা কোনোভাবেই এই শর্ত মানতে চাইল না। সে বলল, অসম্ভব, আগে কোথায় ছিল তোমার এই ভালোবাসা? আমি যখন রাজকুমারের প্রেমে পড়িনি তার আগে কেন তুমি আসনি? এখন আমার কাছ থেকে আমার ভালোবাসা ছিনিয়ে নিতে চাইছো? আমি তোমার কোনো শর্ত মানব না, যা খুশি করতে পারো তুমি। তখন রাক্ষস রাজা বলল, ঠিক আছে, তুমি যখন মানবে না তখন আর কি।
ঠিক আছে, এখন থেকে এই দিঘি উত্তাল হয়ে যাবে ধীরে ধীরে, তোমার পুরো সাম্রাজ্য এই দিঘিতে তলিয়ে যাবে। রাজকন্যা এই হুঙ্কার শুনে ভয় পেয়ে গেল। উপায় না পেয়ে সে শর্তে রাজি হয়ে গেল। রাক্ষস রাজা তখন হেসে বলল, পূর্ণিমার রাতে তুমি আমার প্রাসাদে আসবে। চাঁদের আলোয় দিঘিতে যে সিঁড়ি তৈরি হবে, সেই সিঁড়ি দিয়ে তুমি আমার প্রাসাদে প্রবেশ করবে এবং পরের পূর্ণচন্দ্রের রাত পর্যন্ত তুমি আমার প্রাসাদেই থাকবে। এর মধ্যে যদি তোমার স্বামী তোমাকে এখান থেকে ভালোবাসার পরীক্ষা দিয়ে তোমাকে জয় করে নিয়ে যায়, তবেই শর্ত অনুযায়ী এই দিঘি ছেড়ে আমি চলে যাব। রাজকন্যার আর কিছুই করা ছিল না, তাই সবটা মুখ বুজে সহ্য করে নিল। সে মুখ শক্ত করে বলল, আমি তোমার প্রাসাদে যাব, কিন্তু মনে রেখো আমি কারো সম্পত্তি নই। আমি যাচ্ছি আমার রাজ্যকে রক্ষা করতে এবং আমার ভালোবাসার পরীক্ষা দিতে। রাক্ষস রাজা মৃদু হাসল। সে বলল, আমি জানি রাজকন্যা, তাই তো তোমাকে এত ভালোবাসি। সেই রাত থেকে চন্দ্রদিঘি আবার অদ্ভুত নীরব হয়ে গেল, যেন আসন্ন পূর্ণিমার জন্য অপেক্ষা করছে। অরুণিমা অর্ণবকে কিছুই বলেনি। সে শুধু আগের থেকে তাকে বেশি ভালোবাসতো, তার সাথে বেশি সময় কাটাতো। অর্ণব বুঝতে পারছিল কোনো একটা কিছু বদলে গেছে। রাজকন্যার আচরণ বিয়ের পর থেকেই কেমন যেন অদ্ভুত হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা কি তা অর্ণব ধরতে পারেনি। অবশেষে এলো সেই পূর্ণিমা। রাত গভীর হলে দিঘির জল রূপালি আলোয় ঝলমল করতে লাগলো। হঠাৎ জলের মাঝখানে চাঁদের আলো জমে এক সরু সিঁড়ি তৈরি হলো, স্বচ্ছ জ্যোৎস্নায় গড়া সিঁড়ি। অরুণিমা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে গেল জলের ভিতর। জলের তলায় ছিল এক অপূর্ব প্রাসাদ। নীল স্ফটিকের দেওয়াল, মুক্তোর মতো ঝুলন্ত প্রদীপ, আর চারিদিকে অদ্ভুত নীরবতা। এটাই রাক্ষস রাজার রাজ্য, রাক্ষসপুরী। রাক্ষস রাজা এবার তার মানবরূপ রাক্ষস রাজা এবারও তার মানবরূপেই দাঁড়িয়েছিল। সে বলল, স্বাগতম রাজকন্যা, আজ থেকে এক পূর্ণ চন্দ্র পর্যন্ত তুমি এখানেই থাকবে। উপরে প্রাসাদে অর্ণব ঘুম থেকে উঠে দেখল তার পাশে অরুণিমা নেই। চারিদিকে খোঁজাখুঁজি শুরু হলো। অন্যদিকে রাক্ষসপুরীতে অরুণিমাকে কোনো শৃঙ্খলে বাধা হলো না, বরং রাক্ষস রাজা তাকে তার রাজ্যের সৌন্দর্য দেখাতে লাগলো। সে বলতে লাগলো, দেখো, এই সব কিছু আমি তোমার জন্য বানিয়েছি। এই নীরব জল, এই আলো, তুমি যদি আমার না হও তবে এই প্রাসাদ, এই সাম্রাজ্যের কোনো মানে নেই রাজকন্যা। অরুণিমা শান্ত গলায় বলল, তুমি যা দেখাচ্ছ তা বন্দিত্বের আরেক রূপ। ভালোবাসা প্রাসাদে আটকে রাখা যায় না। অন্যদিকে অনেক খোঁজাখুঁজি করেও যখন রাজকন্যাকে পাওয়া গেল না, তখন রাজকুমার একেবারে ভেঙে পড়ল। নাওয়া খাওয়া ভুলে সে একেবারে পাগলের মতো হয়ে গেল। রাজা রানীও মেয়ের শোকে একেবারে অসুস্থ হয়ে গেল। পণ্ডিতদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর অর্ণব জানতে পারল এক ভয়ঙ্কর সত্য। চন্দ্রদিঘি রাজকন্যাকে তার ভিতরে টেনে নিয়েছে। চন্দ্রদিঘির গভীরে যে জাদু বাস করে তা কেবল এক বিনিময়ে কাজ করে। যদি স্বামী নিজের প্রাণ উৎসর্গ করে তবে দিঘি রাজকন্যাকে মুক্তি দেবে, কিন্তু যেই প্রাণ চলে যাবে সেই প্রাণ আর ফিরবে না। অর্থাৎ রাজকুমার যদি আত্মত্যাগ করে তবে রাজকন্যা বেঁচে যাবে এবং চন্দ্রদিঘি থেকে মুক্তি পাবে, কিন্তু রাজকুমার চিরতরে হারিয়ে যাবে চন্দ্রদিঘির অতল গহ্বরে। এই কথা শুনে অর্ণব কিছুক্ষণ নিঃশব্দে বসেছিল। তার সামনে যেন সব শব্দ থেমে গিয়েছিল। সময় গড়াতে লাগলো। রাজকুমার অরুণিমার বিরহে পাগল হয়ে যেতে লাগলো। উপায়ন্তর না পেয়ে সেই পূর্ণচন্দ্রের শেষ প্রহরের আগে সে ধ্যানে বসল দিঘির পাড়ে। তার চোখে কেবল অরুণিমার মুখ ভেসে উঠতে লাগলো। চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। বুকের ভেতরটা প্রিয়তমার শূন্যতায় খামছে ধরল। ওদিকে সময় ফুরিয়ে যাচ্ছে। অরুণিমার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠতে লাগলো। রাজকুমারের কথা চিন্তা করে তার দু চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। রাক্ষস রাজা তাকে বলল, সময় শেষ হয়ে যাচ্ছে রাজকন্যা, তোমার স্বামী কি আসবে? অরুণিমা চোখ বন্ধ করে শুধু ফিসফিস করে বলল, সে আসবে, অবশ্যই আসবে।
কারণ সে আমাকে ভালোবাসে। এদিকে চন্দ্রদিঘির পাড়ে অর্ণব মন আর মস্তিষ্কর সাথে যুদ্ধ করে উঠে দাঁড়ালো। তার চোখে আর কোনো দ্বিধা নেই। সে আকাশের পূর্ণচন্দ্রের দিকে তাকিয়ে বলল, যদি আমার প্রাণের বিনিময়ে আমার প্রিয়তমার মুক্তি হয়, তবে এই প্রাণের আর মূল্য কি? আমি ইচ্ছায় আমার ভালোবাসার জন্য আত্মত্যাগ করলাম। এই বলে এক মুহূর্ত দেরি না করে সে দিঘির জলে ঝাঁপ দিল। জল মুহূর্তে উত্তাল হয়ে উঠল, ঘূর্ণি তৈরি হল। আকাশে বজ্র চমকালো। রাক্ষসপুরীর স্ফটিক প্রাসাদ কেঁপে উঠল। রাক্ষসপুরীর স্ফটিক দিয়ে তৈরি করা প্রাসাদ মুহূর্তেই কেঁপে উঠল। অরুণিমা হঠাৎ অনুভব করল তার বুকের ভেতর এক তীব্র ব্যথা। সে বুঝতে পারল কোনো একটা গন্ডগোল হয়েছে এখানে। জলের গভীর থেকে রূপালি আলো উঠতে লাগলো। অর্ণবের নিথর দেহ ধীরে ধীরে জলের তলায় তলিয়ে যেতে লাগলো। রাজকন্যা এই সব কিছু দেখে একদম স্তব্ধ হয়ে গেল। রাজকন্যা জানতো না যে রাক্ষস রাজা তাকে ধোঁকা দিয়েছে। রাজকুমারের প্রাণহীন দেহ যখন দিঘির নিচে তলিয়ে যেতে লাগলো, তখন সে স্তব্ধ হয়ে গেল। সে ভেবেছিল ভালোবাসার পরীক্ষা হয়তো অন্য কোনো উপায়ে হবে, কিন্তু রাক্ষস রাজার পরিকল্পনা যে এত নিষ্ঠুর ছিল তা সে ঘুণাক্ষরেও টের পায়নি। রাক্ষস রাজা তাকে শর্তে বেঁধে দিয়ে তার ভালোবাসার মানুষের কাছ থেকে তাকে চিরতরে আলাদা করে দিল। রাজকন্যা কোনোভাবেই তা মানতে পারল না। সে না বলে চিৎকার করে উঠল। রাক্ষস রাজার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সেও অবাক হয়ে গেল। রাজকুমার যে সত্যি সত্যি প্রাণ দিবে তা সে আশা করেনি। সে ভেবেছিল সেই শুধুমাত্র রাজকন্যাকে সত্যিকার রূপে ভালোবাসে। কিন্তু এই রাজকুমার যে রাজকন্যার ভালোবাসায় পাগল হয়ে জীবনটাই ত্যাগ করে দিল। অরুণিমা একেবারে ভেঙে পড়ল। রাজকুমারের নিথর দেহকে জড়িয়ে ধরে বলল, এ আমি চাইনি। আমি তার প্রাণের বিনিময়ে মুক্তি চাইনি। আমাকে ধোঁকা দেওয়া হয়েছে। আমি কখনো বুঝতে পারিনি এই শর্তের পিছনে এত বড় নিখুঁত পরিকল্পনা রয়েছে। আমাকে তুমি ক্ষমা করো। আমি তোমাকে হারাতে চাই না। তুমি ফিরে আসো। আমি এই জীবন চাই না। রাজকন্যা বুক ফাটানো আর্তনাদ করে উঠল। তার আর্তনাদ দেখে রাক্ষস রাজার চোখে হঠাৎ এক যন্ত্রণা ফুটে উঠল। রাজকন্যা রাক্ষস রাজার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি তো বলেছিলে আমার ভালোবাসার মানুষ আমাকে নিতে আসলে আমাদেরকে ছেড়ে দিবে আজীবনের জন্য। কিন্তু এটা তুমি কি পরীক্ষা নিলে? তুমি কেন আমাকে ধোঁকা দিলে? কেন আমার সাথে বেইমানি করলে? তুমি আমাকে শর্তে ফাঁসিয়ে আমার থেকে আমার স্বামীকে আলাদা করে দিলে। আমি তোমাকে কোনো দিনও মাফ করব না। রাজকন্যার আর্তনাদ দিঘির নিচে সেই বিশাল প্রাসাদে প্রতিধ্বনিত হতে লাগলো। রাক্ষস রাজা ভেবেছিল এই পরিকল্পনায় তাকে যেভাবেই হোক জিততে হবে। যদি রাজকুমারের ভালোবাসায় ঘাটতি থাকে, তবে সে রাজকন্যাকে শর্ত অনুযায়ী নিজের করে পাবে। আর যদি রাজকুমারের ভালোবাসা খাঁটি হয়, তবে সে আরেক ফন্দি এঁটেছিল মনে মনে, যে রাজকুমারের প্রাণ কেড়ে নিয়ে রাজকন্যাকে নিজের করে নেবে। কিন্তু এখন রাজকন্যার এই আর্তনাদ, তার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকানো, সব কিছু রাক্ষস রাজার বুকের ভেতরে যেন তলোয়ার দিয়ে আঘাত করে চলেছে। ভালোবাসার মানুষের এই আহাজারি সে মানতে পারল না। সে দেখল তার ভালোবাসা কেবলই একপাক্ষিক, কিন্তু রাজকুমার ও রাজকন্যা দুজনকে গভীরভাবে ভালোবাসে। এই ভালোবাসা কেড়ে নিলে রাজকন্যা কোনো দিন তাকে ক্ষমা করবে না। রাজকন্যার চোখে সে অপরাধী হয়ে জীবন কাটিয়ে দিতে পারবে না। সে ফিসফিস করে বলল, তুমি ঠিকই বলেছ রাজকন্যা, আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। রাক্ষস রাজা বলল, আমার ভালোবাসা একপাক্ষিক ছিল। আমি ভেবেছিলাম তোমাকে পেলে হয়তো আমি পূর্ণ হব। তবে আজ বুঝলাম তোমাকে তোমার ভালোবাসার কাছ থেকে কেড়ে নিলে আমি চির অপূর্ণই থেকে যাব। তারপর সে আকাশের দিকে মুখ তুলে গর্জে উঠল, বলল, হে চন্দ্রদিঘির প্রাচীন জাদু, আমি এই জলের অধিপতি। আজ আমি আমার অস্তিত্ব, আমার শক্তি, আমার 100 বর্ষের সাধনা সব উৎসর্গ করছি। রাজকুমারের প্রাণ ফিরিয়ে দাও।
অরুণিমা বিস্ময়ে দেখল রাক্ষস রাজার দেহ থেকে অন্ধকার শক্তি বেরিয়ে আলোতে পরিণত হচ্ছে। তার বিশাল রূপ ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। রাক্ষস রাজা শেষবারের মতো অরুণিমার দিকে তাকালো, বলল, তোমার চোখে অপরাধী হয়ে বাঁচতে পারতাম না রাজকন্যা। আজ অন্তত না হয় তোমার সুখের কারণ হয়ে থাকি। একটাই অনুরোধ থাকবে আমার, আমাকে কখনো চিরতরে ভুলে যেও না। অন্তত এই পূর্ণচন্দ্রের রাতগুলো আমাকে একটাবার স্মরণ করো। তাতেই আমার হৃদয়টা প্রশান্তিতে ভরে উঠবে। আমি হয়তো উপরে গিয়ে এই স্মৃতি নিয়েই ভালো থাকব। এরপর এক তীব্র আলোক বিস্ফোরণ হলো। জলের স্রোত থেমে গেল। রাক্ষসপুরীর স্ফটিক প্রাসাদ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সব আলো নিভে গেল। পর মুহূর্তেই অর্ণব হঠাৎ করে নিঃশ্বাস নেওয়া শুরু করল। এরপর রাজকন্যা হুট করে অজ্ঞান হয়ে গেল। ভোরবেলা রাজ্যের মানুষজন দেখল চন্দ্রদিঘির পাড়ে অরুণিমা আর অর্ণব পাশাপাশি পড়ে আছে, দুজনেই জীবিত। তাদের মুখে জল ছিটিয়ে তাদের জ্ঞান ফেরানো হলো। অর্ণব এবং অরুণিমা একে অপরকে দেখতে পেয়ে জড়িয়ে ধরল এবং খুব করে কাঁদতে লাগলো। তারা ভালোবাসার পরীক্ষায় জিতে গেছে। তারা সুখে শান্তিতে সংসার করতে লাগলো। আর চন্দ্রদিঘি, সে কেবল এখন এক সাধারণ শান্ত দিঘি, কিন্তু তার জলের গভীরে চিরদিনের মতো ঘুমিয়ে আছে এক আত্মত্যাগী রাক্ষস রাজার স্মৃতি, যা কেবল রাজকন্যা ব্যতীত আর কেউ জানে না। রাজকন্যা অরুণিমা যখনই পূর্ণিমার রাতে জলের দিকে তাকাতো, তার চোখ ভিজে উঠত, কারণ এই পুরো পৃথিবীতে একমাত্র সেই জানত যে তাদের সুখের পেছনে এক নিঃশব্দ ভালোবাসার আত্মবলিদান লুকিয়ে আছে। চন্দ্রদিঘিকে দেখতে শান্ত মনে হলেও তার জল আড়ালে বহমান আবেগ আর নিঃশব্দ যন্ত্রণার সাক্ষী। রাজকন্যা অরুণিমা যে চোখে অশ্রু আর বুকে ব্যথা নিয়ে দাঁড়িয়ে থেকে তার ভালোবাসার গভীরতা দেখল, তার প্রিয় স্বামী নিজের প্রাণ উৎসর্গ করল তাকে ফেরানোর জন্য। অন্যদিকে রাক্ষস রাজা, যিনি একসময় অবাধ ভালোবাসার তৃষ্ণায় জ্বলছিলেন, শেষ পর্যন্ত নিজের অস্তিত্ব উৎসর্গ করে দিলেন তার ভালোবাসাকে সুখী দেখার জন্য। এ থেকে বোঝা যায় সত্যিকারের ভালোবাসা কখনো বিলীন হয়ে যায় না। কখনো কখনো ভালোবাসা পূর্ণতা পেয়ে দুটি মানুষকে সুখী করে, আবার কখনো কখনো ভালোবাসা আত্মত্যাগের মাধ্যমে অমরত্ব লাভ করে।